আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কে কে আছে যারা 100% প্রোডাক্ট ইউজ করে। তো আমি আমি না হাত তুলতে হবে, আমি সেদিকে জিজ্ঞেস করেছিলাম পুরুলিয়াতে যেদিন গেছি, এরকম একটা ছেলে নতুন নতুন জয়েন করেছে, আর তোমার মতো হবে, ঠিক আছে? ও এখন চলে হাত তুলেছে, স্যার আমি 100% প্রোডাক্ট ইউজ করি। আমি কতদিন স্যার জয়েনিং হয়েছে? এই তো স্যার 1 মাস হয়েছে। কোন লেভেলে আছেন? স্যার এখন আমার লেভেল হয়নি স্যার। কটা প্রোডাক্ট ইউজ করেছেন স্যার? বল একটাই প্রোডাক্ট ইউজ করেছি। ওইটাকে ভালো, একটাই প্রোডাক্ট ইউজ করেছেন, কোন প্রোডাক্ট স্যার? বলছে এই যে আমাদের ডেন্টাল ক্রিমটা আমি স্যার 100% ইউজ করি। কি করে? মানে একটাই প্রোডাক্ট ইউজ করলে তাহলে 100% কি করে হয়? বলছে স্যার শেষ হয়ে গেছিল, তারপরে আমি সেটাকে পেছনটা কেটেছি, তারপরে পুরো ব্রাশ ঢুকিয়ে পুরো ধুয়ে ইউজ করেছি স্যার। 100% প্রোডাক্ট ইউজার আমি করছি স্যার। এবার 100% প্রোডাক্ট ইউজার মানে আমরা এরকম ইউজার হচ্ছি না তো, যে সাবানটা শেষ হওয়ার পরে অন্য সাবানের সাথে লাগিয়ে আবার বসছি, দিয়ে বলছে আমরা 100% প্রোডাক্ট ইউজার। 100% প্রোডাক্ট ইউজার মানে হলো যে শুধু আমার না, আমার পরিবারে যতজন আমার সাথে বিলংস রয়েছে, মানে আমার ওয়াইফ হতে পারে, আমার ছেলে মেয়েরা হতে পারে, তাদের ইউজের প্রোডাক্টগুলো যখন আমি আইএমসি থেকে ইউজ করাবো, সেটা হলো 100%। আর যদি আমি আইএমসি বিজনেসে রয়েছি কিন্তু 100% প্রোডাক্ট ইউজ করতে পারছি না, তাহলে কিন্তু বিজনেস করাটা ঠিক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে প্রথম কাজ হবে কি আমাদের? প্রোডাক্ট ইউজ করাটা। এবং প্রোডাক্ট ইউজ যখনই করতে যাবো, সেখানে কি শুধুমাত্র হেলথ কেয়ার প্রোডাক্ট আসবে? শুধুমাত্র হেলথ কেয়ার প্রোডাক্ট আসবে না, সেখানে সমস্ত প্রোডাক্ট আসবে। পার্সোনাল কেয়ার আসবে, স্কিন কেয়ার আসবে, বেবি কেয়ার আসবে। বেবি কেয়ারের সুন্দর রেঞ্জ এবং ট্রেনিং এসেছে আমাদের নতুন মডিউলে। আমরা খুব রিসেন্টলি শুরু করবো ওটাকে। বেবি কেয়ারের উপর এখন তো ট্রেনিং ছিল না আমাদের, যে বেবি কেয়ারে আমাদের কি কি প্রোডাক্টস রয়েছে, তাদের প্রবলেমস কি হতে পারে, তাদের কি ধরনের প্রোডাক্ট দিতে পারে, কি কি ধরনের সমস্যা হতে পারে। তো এইগুলোর উপরে আমরা নতুন সেশন স্টার্ট করতে যাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে বেনিফিট দেবে, রাইট? তো প্রোডাক্টের ইউজ যখনই শুরু হয়, আর হেলথের উপর আমরা কথা বলবো না, সেটা হতেই পারে। কারণ WHO এর কথা আমার একটা সবসময় আমি মেনে চলি, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। মানে যদি আমরা একটু প্রিভেন্ট করে নিই যে কোনো সমস্যা, সেটা অনেক বেটার যদি আমি সেটাকে রাদার দ্যান ঠিক করতে চাই। লিভারের সমস্যা শুরু হয়ে গেছে, তারপরে আমি যদি দৌড়াই, লিভার সিরোসিস হয়ে গেছে, তারপরে যদি আমি দৌড়াই, কি হবে? 100% ঠিক হবে। যদি আমার কিডনি ফেলিয়ার হয়ে গেছে, তারপরে আমি দৌড়াচ্ছি, কি হবে? যদি আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে একবার, তারপরে তো দৌড়ানি করবো, হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো ওভারঅল এই সমস্ত সমস্যাগুলো যদি আমরা দেখি, এগুলো কিন্তু আস্তে ভারতে বাড়ছে তো। যদি আমরা এবং মাথা থেকে নিচ পর্যন্ত দেখি, তাহলে অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট অর্গান আছে। প্রথমে আছে আমাদের ব্রেন, তাই তো? আছে তো ব্রেন। ব্রেনে কি সমস্যা আসছে আমাদের? ব্রেন স্ট্রোক সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে ভারতে। তার মেন কারণ কি? একটা মেন কারণ হলো হাই ব্লাড প্রেশার এবং অত্যধিক টেনশন। হাইপারটেনসিভ প্রবলেম যাদের রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, বা যাদের ব্লাড প্রেশার প্রচন্ড হাই, তাদের কিন্তু যে কোনো সময় আপনার সেরিব্রাল অ্যাটাক হতে পারে। এবং সেরিব্রাল অ্যাটাক এমন নয় যে শুধুমাত্র বয়স্কদের হবে, ইয়াংস্টারদেরও হয়। ইয়াংস্টার মানে 20-22 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর মানুষেরও কিন্তু সেরিব্রাল অ্যাটাক হয়, তারা কিন্তু কমায় যায়। তো ওভারঅল যদি আমরা এটাকে ঠিক করতে চাই, তাহলে কি আগে থেকে ঠিক করবো, নাকি সমস্যা হয়ে গেলে তারপরে আমি অপারেশন করবো? আগে থেকে ঠিক করতে হবে। কারণ এটা যদি হয়ে যায় না, কোমাতে যাওয়া বা প্যারালাইজ হওয়া খুব কমন, খুবই কমন। বা সারা জীবন হয়তো আমার ওভারঅল অ্যাক্টিভিটিতে পরিবর্তন চলে আসতে পারে, হাঁটা চলাতে পরিবর্তন চলে আসতে পারে, নার্ভাস সমস্যা চলে আসতে পারে। দ্বিতীয় যদি আমরা নিচে নামি, তাহলে দেখবো আমাদের হার্ট রয়েছে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট অর্গান, খুবই ইম্পর্টেন্ট অর্গান। এটা যদি খারাপ হয়ে যায় চলবে না। আপনি শুনে থাকবেন হয়তো যে মানুষটা ব্রেন ডেড হয়ে গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে, শুনেছেন কখনো? ব্রেন ডেথ হয়ে গেলেও কিন্তু তা বলে না যে মানুষটা মারা গেছে, বলে ব্রেন ডেথ হয়ে গেছে। তার মানে ব্রেন মারা গেলেও আমাদের যদি হার্ট চলে, তাহলে কিন্তু আমি তখন বেঁচে আছি, হ্যাঁ কি না? তাহলে ব্রেনের থেকেও যদি কোনো জিনিস আমাদের বাঁচিয়ে রেখেছে, আরো ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে আমার হার্ট। তো হার্ট যদি আমার কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আমার কিন্তু মৃত্যু
তাহলে ওভারঅল এটাকে আমাদের কি করতে হবে, প্রিভেন্টিভ ভাবে আমাদের কেয়ার করতে হবে, হ্যাঁ কি না? তারপরে যদি আমি নিচে আসি দেখবেন তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান এবং সবথেকে বড় আমাদের অর্গান যেটা সেটা হচ্ছে লিভার। লিভারের কাজ দেখুন, মেন কাজ লিভারের কি বলেন একটু? খাবার ডাইজেস্ট করা আর লিভারের অনেক কাজ আছে, তার একটা মেন কাজ হলো আমাদের বডির মধ্যে থেকে যে টক্সিক গুলো আমরা বডির মধ্যে আমরা ডিপোজিট করে ফেলি খাবার দাবারের থ্রু, সেগুলোকে বাইরে বার করা হলো একটা মেন কাজ লিভারের। আমরা অনেক সময় দেখি যে এখানে নোংরা নিতে আসে না নোংরার গাড়ি করে, তো নোংরার গাড়িটা কি পরিষ্কার থাকে? ঝাঁ চকচকে থাকে, খুব পরিষ্কার থাকে, টিকটক কোনো নোংরা লেগে নেই, এরকম থাকে? হ্যাঁ কিরকম থাকে? কেন? নোংরা নিতে নিতে তো এইরকম, কারণ সে নিজে নোংরা পরিষ্কার করছে। তো লিভার যদি নিজে নোংরা পরিষ্কার করে, তো লিভার কি নিজে কি হবে? নিজে নোংরা হয়ে যাবে। তাই আমাদের কাজ হলো লিভারকে ডিটক্সিফিকেশন করা, বা লিভারের মধ্যে যে নোংরাগুলো জমছে সেগুলোকে বার করা, না হলে যে কোনো সময় আমাদের জন্ডিস বা তারপরে লিভার সিরোসিস বা যেটাকে বলা হয় লিভার পচে যাওয়া বা বলা হয় লিভার ক্যান্সার যেটাকে, সেটা কিন্তু ফর্ম হয়ে যাবে, রাইট? তো ওভারঅল যদি এই সমস্ত অর্গানগুলো খারাপ হয়ে যায় আমরা বাঁচতে পারবো না, কোনো সম্ভবই না। তারপরে আরেকটা জিনিস খারাপ হয় সেটা হচ্ছে কিডনি। শুনেছেন কখনো কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস চলছে? হ্যাঁ, আগে কিন্তু এতটা ছিল না গ্রামগঞ্জে, আগে বেশিরভাগ এগুলো শহরের দিকে, যেগুলো মেট্রো সিটি ছিল না, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, এই ধরনের শহরে মানুষের বেশি কিডনি প্রবলেম, হার্টের সমস্যাগুলো বেশি দেখতে পাবে। কিন্তু এখন দেখবেন গ্রামে গঞ্জে পর্যন্ত মানুষের দেখবেন সমস্যা রয়ে গেছে। কেন? কারণটা কি হতে পারে? হ্যাঁ জি, কারণ আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। আজকে গ্রামে গঞ্জে মানুষের দেখবেন লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। শহরীকরণ যেটাকে বলা হয়, মানে আমরা অনেক বেশি ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করে ফেলেছি। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে এক্সেস ক্যালোরি ঢুকে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে থেকে অনেক বেশি এক্সেস কার্বোহাইড্রেট ঢুকছে, যেগুলো আমাকে ওভারঅল কিন্তু হেল্প করছে এগুলো খারাপ করে। এবং লাস্ট যদি আমি দেখি একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের খারাপ হতে পারে একসাথে, সেটা হচ্ছে বোনস বা জয়েন্টস। সমস্যা আছে জয়েন্টে? আরে সমস্যা আছে আজকে? 50 বছর পূর্ণ হলো কি হলো না, হাঁটুর সমস্যা শুরু হয়। 30 বছরের মধ্যে শুরু হয়। আজকালকার দিনে হচ্ছে, কিন্তু আমরা যদি একটু পেছনে যাই দেখবো যে 50 বছর হলেই 40-50 বছর হওয়া মানেই হাঁটুর সমস্যা শুরু হয়ে যাবে। আর্থ্রাইটিস চলে আসছে, লুব্রিকেশনের সমস্যা চলে আসছে, এগুলো হয় কি হয় না? আর এই সমস্ত সমস্যাগুলো হতে পারে একটা মেন সমস্যা হলো, বলতে পারেন সেটা কি? সমস্ত সমস্যাগুলোর একদম পিতামা, ফাদার। এটা চলে আসলে সবাইকে যে ডাকতে হবে, স্ট্রেস। ওকে, সবাইকে ডাকবে, ভাই আমি চলে এসেছি, where are you, please come in. হ্যাঁ, yes, that is diabetes বা sugar। খুব কাছে থেকে দাদা নোটি পয়েন্ট। ডায়াবেটিস বা সুগার এমন একটা সমস্যা যেটা কিন্তু আমাদের সব, যদি আমাদের বডিতে চলে আসে বা যদি আমাদের বডিতে ফর্ম করে যায়, তাহলে এমন কোনো সমস্যা নেই যে সেটাকে সে বডিতে ডেভেলপ করবে না। সুগার কেন হয় সেটা ভেবে দেখুন, কেন সুগার হয় বা সুগারের স্টেজটা কি? বেসিক্যালি ব্লাডের মধ্যে সুগার লেভেল ইনক্রিজ হয়ে যায়, হ্যাঁ কি না? তো ব্লাড কোথায় কোথায় পৌঁছায় বলুন? কিডনি, হার্ট, লিভার, ব্রেন, অল ওভার ফুল বডি। পায়ের নখ কাটলেও আপনার রক্ত বেরোবে, মাথা ফেটে গেলেও রক্ত বেরোবে, হ্যাঁ, সব জায়গা থেকে রক্ত বেরোবে। রক্ত সব জায়গায় আছে, তো রক্তের মধ্যে যদি ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, সেটা সব জায়গায় পৌঁছাচ্ছে, প্রেসার সব জায়গায় দিয়ে কিন্তু তার এফেক্ট দিতে পারে। এবং মানুষের যে কোনো সমস্যা শুরু হয় কিন্তু মাথায় রাখবেন ইনফ্লামেশন থেকে।
মানে নরমাল জিনিসটা যখনই বিগড়ে যায় তখন থেকে কিন্তু প্রবলেম স্টার্ট হয়ে যায়। কি যে কোনো ধরনের ইনফ্লামেশন আমাদের আসছে, হাঁটুতে ইনফ্লামেশন বাতের সিম্পটম, হার্টে ইনফ্লামেশন হার্ট অ্যাটাকের সিম্পটম, বা সেটাকে আমরা বলতে পারি ব্লকেজ, রাইট? যে কোনো জায়গাতে কিডনিতে ইনফ্লামেশন, কিডনি ফেলিয়ার, রাইট? আপনার ওভারঅল ব্রেনে ইনফ্লামেশন, সেটা স্ট্রোক হতে পারে, সেরিব্রাল হতে পারে। তো যে কোনো জায়গাতেই আমাদের কিন্তু ব্লাডটা গিয়ে আমাদের অর্গানগুলোকে বা আমাদের মেইন যে প্রবলেম সলভ করার যে জিনিসগুলো সেগুলোকে খারাপ করতে পারে। কোনোদিন শুনেছেন কারো যে ডায়াবেটিসের মৃত্যু হয়েছে? না। এবারে হার্ট অ্যাটাক, কি ডায়াবেটিস হয়েছিল তাতে তার ডায়াবেটিস তার মৃত্যু হয়ে গেছে? হার্ট অ্যাটাক হয়। শুনেছেন এখন তার হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, তার কিডনি ড্যাম, বা হয়তো লাস্ট কিন্তু তার হয়তো ব্রেন স্ট্রোক, বা হয়তো হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তাহলে ডায়াবেটিস কিন্তু কোনো রোগ না, ডায়াবেটিস কোনো রোগ না। এটা হলো একটা, যেরকম বলেন যে জন্ডিস কোনো রোগ না। জন্ডিস হলো একটা অবস্থান যেটা আপনাকে সিম্পটম দেয় যে ভাই তোমার লিভার কিন্তু ক্যান্সারের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। তেমনই ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস বেসিক্যালি একটা শরীরের অবস্থা যেটা কিন্তু একটা না, একাধিক। সবগুলোকে ডাকতে পারে। এর সাথে সাথে আরেকটা জিনিস আপনি অ্যাড করে নিতে পারেন, ফুড অ্যাম্পুটেশন। ফুড অ্যাম্পুটেশন মানে পা কেটে বাদ দিয়ে দেব। কি হয়, সুগার যদি অনেক লম্বা সময় পর্যন্ত আমার থেকে যায়, অনেক সময় পায়েতে এমন ঘা হয়ে যায় যে সেই ফুড অ্যাম্পুটেশন বা পা কেটে বাদ দেওয়া কিন্তু সুগার হলে কিন্তু লাস্টে চলে যায় মানুষ। যখন পায়েতে এমন ঘা হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, সেটা কেটে বাদ দিতে হয় যাতে করে মানুষকে বাঁচাতে পারে, যাতে ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে না পড়ে। কি এটাও কিন্তু আমাদের একটা লাস্টে আসতে পারে। ঠিক হয়েছে স্যার, পা কাটতে বলেছিল তো আমাদের অসুবিধা ঘাস ঠিক নেই। তো যদি আমরা দেখি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আমাদের আসতে পারে যদি একটা সমস্যা হলে, সেটা কি? ডায়াবেটিস। রাইট? এবং বিষ্ণু স্যার অলরেডি আমার আগেই বলে দিলেন যে এমন সমস্যা আছে মানুষ চলেছিল যে পা কেটে বাদ করবে, তার ফুড অ্যাম্পুটেশন হবে, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব। তার মানে যদি আমরা এটাকে ম্যানেজ করে ফেলি তাহলে কোনো সমস্যা কিন্তু আমাদের কাছে বড় না, হ্যাঁ কি না? যদি আমি এটাকে ম্যানেজ করে ফেলি বা যদি এটাকে আমি আটকে ফেলি, যদি এটাকে আমি ঠিক করে ফেলি, তাহলে যে কোনো সমস্যা আমি ঠিক করতে পারি। আমি হার্টের জন্য হার্ট স্ট্রং নিচ্ছি, অ্যালোভার জন্য ডিস্টা নিচ্ছি, কিন্তু মেবি হয়তো আমার হার্টের সময় শুরুই হয়েছিল ডায়াবেটিস করার জন্য। আমি ব্রেনে ওয়ার রাখার জন্য অ্যালোমুক্তা নিচ্ছি বা মাইন্ড বল নিচ্ছি, কিন্তু সমস্যাই করে শুরু হয়ে যেত ডায়াবেটিসের জন্য। তো আমরা অনেক সময় কি করি, বাই যে সিমটমস গুলো দেখতে পাওয়া যায় সেগুলোর পেছনে ভাবতে শুরু করে দিই বা দৌড়াতে শুরু করে দিই, মেন সমস্যাগুলো আমরা ভুলে যাই। তো ডায়াবেটিস কখন হতে পারে? ডায়াবেটিস হওয়ার মেন কারণ কি? ইনসুলিন। জি, ডায়াবেটিস কখন হয় বা কেন হয়? ইনসুলিন কমে গেলে, লাইফস্টাইল বেশি চিন্তা। এখানে জানতে হবে আমাদের খাবার পরিকাঠামো। কি জানতে হবে? খাবার পরিকাঠামো যদি আমরা জেনে ফেলি না, ডায়াবেটিস হবে না, হতেই পারে না। কারণ সবসময় ডাক্তাররা বলে চেক বিফোর ইউ ইট, মানে খাওয়ার আগে আপনি ভেবে দেখুন যে কি খাচ্ছেন আর তার থেকে কি পাচ্ছেন আপনি। তারা ঘুম আসছে, তার প্রোডাক্ট সেশন বোরিংই হয়, হ্যাঁ না? আবার একটু 1 to 1 করে দেবো নাকি? হ্যাঁ, ঘুরাচ্ছি। খাবার পরিকাঠামো যদি দেখি তাহলে সব থেকে বেশি পরিমাণ আমরা কি খাই? শর্করা। তোকে আমি জিজ্ঞেস করব, আপনি কি খেয়েছেন? কি খেয়েছেন? ডাল খেয়েছেন, ভাত খেয়েছেন, আর আলু ভাজা খেয়েছেন। স্যার আপনি রুটি আর কি খেয়েছেন? সবজি বেশি খেয়েছেন, রুটি বেশি খেয়েছেন? সবজি আর রুটি সমান সমান খেয়েছেন? আচ্ছা, একবারই সবজি, তার রুটিটাই বেশি খেয়েছেন। স্যার আপনি কি খেয়েছেন? আমি ভাত খেয়েছি, ভাত আর চিকেন করি মানে প্রোটিন আর কার্বোহাইড্রেট। তাই আমরা চিকেন দিয়ে ভাত খাই না ভাত দিয়ে চিকেন খাই? ভাত খেয়েছি। ভাত দিয়ে চিকেন খাই না চিকেন দিয়ে ভাত খাই?
এগুলি খাই দিই। ভাতে তরকারি মেখে খান নাকি তরকারিতে ভাত মেখে খান? না, হ্যাঁ? এখানে আমাদের কাছে চিকেনের ভাত থেকে আরে ভাই অনেকের কথা ছেড়ে দিন, আপনি কি করেন? নরমালটা অনেকটা দেখে রাখি। নর্মাল মানুষ কি করে? হাত দিতে হবে। ভাতে তরকারি মাখে। তাহলে ভাত রুটি এগুলো আমরা বেশি খাই। Yes. ভাত রুটি আলু ব্রেড এগুলো আমরা ম্যাক্সিমাম খাই, একই না? Yes, yes, yes. এগুলো আমাদের দেয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। বোঝা গেল? কার্বোহাইড্রেট হলো আমাদের এনার্জির মেইন সোর্স। কার্বোহাইড্রেট কি আমাদের এনার্জির মেন মেইন সোর্স। দ্বিতীয় পার্টে আমাদের লাগে ভাইটামিনস, and মিনারেলস। কি হলো তোমার? সামনে যাও তুমি, এত ভালো কাজ করে জিজ্ঞেস করছো তুমি কোথায় যাও? Wow, এটা যেন একটা বিগ ক্লাস। তুমি ওখানে জিজ্ঞেস করে পাগল ছেলে, সবাই পাবো। আমার জন্য দুটো নিয়ে আসবে। ভাইটামিনস আর মিনারেলস কি দিয়ে পাওয়া যায়? শাকসবজি। শাক সবজি ফল, এগুলো থেকে ম্যাক্সিমাম ভাইটামিনস মিনারেলস পাওয়া যায়। আপনি কি জানেন শাক সবজি ফল আমাদের খাবার দাবারের মধ্যে কেন এলো? কারণ যদি আমরা এই দুটোকে স্কিপ করে দিই, আমার এই যে কার্বোহাইড্রেটটা এটা কিন্তু আমার বা আমার যে ফুড ইনটেক করছি সেটা আমার এনার্জিতে কনভার্ট হবে না। এই যে ভিটামিনস মিনারেলস এটাই বেসিক্যালি আমার ফুডটাকে এনার্জিতে কনভার্ট করতে আমার হেল্প করে। ठीक है? तो कार्बोहाइड्रेट बेसिकली किससे कन्वर्ट হয়? সুগারে বা গ্লুকোজে। বোঝা যাচ্ছে? যখন আমি ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট নেব, ম্যাক্সিমাম ভাত খাবো, ম্যাক্সিমাম রুটি খাবো, তখন কি হবে আমার শরীরে? সুগার বাড়বে। এবং আমাদের শরীর এত সুন্দর না, এত সুন্দর ফাংশন করা আছে, সব কিছুর তোড় দেওয়া আছে। সুগার লেভেল বাড়বে সেটা কন্ট্রোল করার জন্য একটা সুন্দর জিনিস দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, আমরা এটা যখন পড়েছি তখন আমরা জানবো যে এখানে আমরা খাবার খাচ্ছি, তারপরে আসে, তারপরে এখানে আমাদের ইন্টেস্টাইনটা থাকে, এখানে আমাদের লিভার থাকে, লিভারের জাস্ট নিচে আমাদের একটা অর্গান থাকে, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। শুনেছেন? বা যেটাকে বলে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড। তো প্যানক্রিয়াস যে গ্ল্যান্ড সেটা বেসিক্যালি আমাদের ইনসুলিন বানাতে হেল্প করে, পুরোপুরি বানাতে পারে না কিন্তু বানাতে হেল্প করে, এটা কিন্তু মেন ফাংশন করে। এই যে প্যানক্রিয়াস এই যে ইনসুলিন বানায়, এই ইনসুলিন হচ্ছে একটা মেন মাধ্যম আপনার সুগারটাকে ইউজ করানোর ক্ষেত্রে। এবার সুগারটা কোথায় ইউজ হয় ভালো করে শুনে নেবেন। যদি আপনি কাউকে বলতে চান না আপনার ডেপথ থাকা প্রয়োজন। আমাদের শরীরে কি আছে? অসংখ্য সেল রয়েছে। আচ্ছা আমি পাতি ভাই বলছি তো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন সবাই নাকি মানে মাথা বলে যাচ্ছে? আমাদের শরীরে অসংখ্য কোটি কোটি সেল রয়েছে। এবারে সেলগুলো কি বলুন তো? আমাদের জেনারেটরের সেলগুলো কি বলুন তো? বা এগুলো এই ফ্যানটা, ফ্যানের এখানে কি লাগানো রয়েছে? মোটর লাগানো আছে। মোটরটাকে পাওয়ার দিচ্ছে ইলেকট্রিসিটি। যদি ইলেকট্রিসিটি আমি এখানে কাট করে দিই, ফ্যানটা চলবে? তাহলে যদি বলুন এই ফ্যানটার পুরো কার্যক্রম যদি আমাদের সেলের হয়, তাহলে সেল ততক্ষণ কাজ করতে পারবে না যতক্ষণ তার মধ্যে এনার্জি যাবে। আর সেই এনার্জিটা কি? সুগার বা গ্লুকোজ। তো সেল থাকে পুরোপুরি বন্ধ, আবার সেলের কোনো দরজা থাকে না এখানে ঢোকার জন্য, পুরোপুরি বন্ধ থাকে। সেখানে যে চাবি দিলে তবে সে তার দরজা খোলে। বোঝা যাচ্ছে? তো সেলের মধ্যে পৌঁছাতে হবে সুগার, কিন্তু সেল বন্ধ। তো এই কোষের দরজা খোলার জন্য একটা চাবির প্রয়োজন। সেই চাবিটা হচ্ছে আপনার ইনসুলিন। ইনসুলিন হচ্ছে একটা মিডিয়েটর বা মাধ্যম, যে গিয়ে সেলকে বলে যে ভাই তোমার এনার্জির প্রয়োজন, আমার কাছে না সুগার আছে, তোমার এনার্জিটা ভালো কাজে লাগবে, তুমি এই সুগারটা নিয়ে নাও, যে তোমার কাজ হবে। বোঝা যাচ্ছে? তখন ইনসুলিন ওই চাবিটা এখানে দেয় এবং তার দরজাটা খুলে যায় এবং তার মধ্যে যে সুগার ছিল সেটা
ডিপোজিট হয়ে যায় এবং সেটা হচ্ছে প্রতিটা এরকম কয়েক কোটি সেলের সেটা কাজ যেটা প্রতিনিয়ত আপনার ইনসুলিন করে যাচ্ছে, প্রতিক্ষণে করে যাচ্ছে, প্রতিটা সময় করে যাচ্ছে। বোঝা যাচ্ছে তাহলে কত অ্যাক্টিভিটি চলছে, কত ইনসুলিন কাজ করছে আপনার শরীরের মধ্যে, কত সুগার ডিপোজিট হচ্ছে আপনার। তো যখন আমার এই ইনসুলিন শরীরে যখন ইনসুলিন তৈরি হওয়া শরীরে কমে যায় তখন আমার শরীরে দেখা দেয় টাইপ 1 ডায়াবেটিস। রাইট নাকি না? Yes. তখন সেটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস। আর যখন ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু এই কাজটা সে করতে পারছে না। কি কাজ বললাম? এই যে মিডিলের যে কাজটা সেটা সে করতে পারছে না, রাইট? তখন হবে আমার Type 2. টাইপ 2 ডায়াবেটিস। বুঝা গেল? হ্যাঁ কি না? Yes. তাহলে টাইপ কটা টাইপ ডায়াবেটিস এর? দুটো। টাইপ 1 টাইপ 2 তিনটে। আরেকটা আছে যেটা সবার হয় না, যেটাকে বলা হয় গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস, বা মহিলাদের শুধুমাত্র এটা হতে পারে যখন তারা প্রেগনেন্ট থাকে। তো তখন সেটা হঠাৎ করে হরমোনাল চেঞ্জেস চলে আসলে তার শরীরে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যায়, সেটা খুব লাখে একটা হয়, সেটা খুব রেয়ার। তখন সেটাকে বলা হয় টাইপ 3 ডায়াবেটিস বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। বাট মেজরলি কোনটা কোনটা হয়? টাইপ 1 আর Type 2. টাইপ 2 কারা কথা বলছো? টাইপ 2 যখন আমার শরীরে ইনসুলিন প্যানক্রিয়াস প্রোডিউস করতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার শরীর এই যে সেলে যে অ্যাবজর্ব করাবে ইনসুলিনের থ্রু, সেই কাজটা যখন হচ্ছে না, মানে ইনসুলিনের কাজটা যখন সে করতে পারছে না বা বডি তাকে ইউজ করাতে পারছে না, তখন হবে আমার ডায়াবেটিস টাইপ 2। ঠিক আছে, বুঝা গেল? ডায়াবেটিস টাইপ 1 হলো সবথেকে বেশি প্রবলেমেটিক। ডায়াবেটিস টাইপ 1 যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে ঠিক করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং। করার সময় ঠিক হয়ই না, সারা জীবন থেকেই যায়। আমাকে সেটা ম্যানেজ করে থাকতে হয়, খাবার দাবার ম্যানেজ করতে হয়, আমাকে ওষুধ খেতে হয়, ফলমূল খেতে হয়, এভরিথিং করতে হয়, নাহলে ম্যানেজ করা সম্ভব হয়। বোঝা যাচ্ছে? তাহলে যদি আমি এমন একটা কন্ডিশন বডিতে ডেভেলপ করে ফেলি, আমার পুরো লাইফস্টাইল চেঞ্জ হবে কি হবে না? আমার বাইরে যাওয়া কমিয়ে দিতে হবে, ঘরের খাওয়া খেতে হবে, আমি বাইরে মানে বেশি জল খাওয়া, বেশি সময় খালি পেটে থাকা কিচ্ছু করতে পারবো না। আমরা চাই এরকম একটা কন্ডিশন বডিতে আসুক, কেউ চাই, না। কিন্তু আপনি চাওয়া না চাওয়ার উপর কিছু হয়, আপনার চাওয়া না চাওয়ার উপর কিছু হয় না। কারণ ইন্ডিয়াতে ডায়াবেটিস বাড়ার যদি আপনি রেশিওটা শোনেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে ভারতে, সরি ওয়ার্ল্ডে, একটা কথা বলি আমি, ওয়ার্ল্ডে ডায়াবেটিস বাড়ছে শুধুমাত্র 40% গ্রোথ রেশিও। One. পুরো দুনিয়া যদি কথা বলি, ইউএস, ইউকে, কানাডা, জার্মানি, ফ্রান্স, জাপান, এই সমস্ত কান্ট্রিগুলো সবার যদি আমি মিলিয়ে নিই, তাদের এভারেজ ডায়াবেটিস বাড়ার পার্সেন্টেজ কত কত কত? মাত্র 40%। মানে প্রতি বছর নতুন কেস আসছে 100 জনের মধ্যে 40 জন। সেটাই কত বেশি ভাবো, লাখে কল্পনা করলে কত বেশি হয়ে যাবে? 40 ভারতে এটা হচ্ছে 125%। কত পার্সেন্ট? 125%. তাই আমরা ডায়াবেটিসের নাম্বার 1 আছি। প্রতি বছর মানে আনএক্সপেক্টেড ভাবে আপনার গ্রোথ হচ্ছে ডায়াবেটিসে প্রতি বছর। এবং WHO এর অনুমান যদি এভাবেই চলতে থাকে, এভাবে যদি আমরা পিক দিতে থাকি, তাহলে এমন একটা সময় আসবে আমাদের 5 থেকে 10 বছরের মধ্যে যে কোনো এমন একটা বাড়ি থাকবে না যেখানে ডায়াবেটিস এর কোনো রোগী থাকবে। আপনি কি এটা জানেন যে ডায়াবেটিস যদি একটা ফ্যামিলিতে চলে আসে, একটা ফ্যামিলির ওভারঅল যারা এভারেজ ইনকাম করে, যাদের ইনকাম মনে করুন 20-25 এরকম, তাদের 25% ইনকাম তো ডায়াবেটিস ম্যানেজমেন্টে চলে যায়। তার ওষুধ, তার খাওয়া দাওয়া, তার ফলমূল কেনা, তাকে ডাক্তার দেখানো, তার ইনসুলিন ইনজেকশন কেনা, আর খুব কস্টলি ইনজেকশন ছিল, তাতে চলে যায় 25% ইনকাম। এবার ভাবুন আপনি ইনকাম করবেন নাকি রোগী সুস্থ করবেন নাকি নিজের স্বপ্ন পূরণ করবেন? তাই টাকা ইনকাম করাটাই মেন ম্যাটার না, আমাদেরকে সুস্থটাও থাকতে হবে, না হলে কিন্তু আস্তে আস্তে আমরা এই টাকা যেটা ইনকাম করবো সেটা কোন দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারবো। বোঝা গেল নাকি না? ইয়েস অর নো? তো যদি ডায়াবেটিসটা আমাকে ম্যানেজ করতে হয়
তাহলে সিম্পল কিছু ওয়ে আছে যেটা আমি করতে পারি। প্রথমে কি করতে হবে? প্রথমে জানা যে ডায়াবেটিস কখন হবে বা কিভাবে জানতে পারবো, টেস্ট করতে হবে অবভিয়াসলি। তো ফাস্টিং ব্লাড সুগার এফবিএস যেটাকে বলা হয়, কতক্ষণ ক্যালকুলেট করতে হবে মোটামুটি এটা? ইয়েস, 12 ঘন্টা। রাত্রি 9টায় খেলেন, সকাল 9টায় ব্লাড দিয়ে দিন। রাত্রি 10টায় খেলেন লাস্ট, সকাল 10টায় ব্লাড দিয়ে দিন। এর মধ্যে আপনি কিছু খাবেন না, জল খেতে পারেন, মেডিসিন খেতে পারেন না, তো গ্লুকোজ খাবেন না, চা খাবেন না, কিছু খাবেন। 12 ঘন্টা ফাস্টিং। ম্যাক্সিমাম লোক এখানেই ভুল করে, রাত 12টায় খেয়ে সকাল 8টায় ব্লাড দিচ্ছে। না, এটা 12 ঘন্টার গ্যাপ দেবেন, ডাক্তারে বলে দেয় আপনাকে। তো যখন আপনি 12 ঘন্টার গ্যাপ দিয়ে টেস্ট করবেন এবং আপনার সুগার লেভেল লিখে রাখুন, এটা 100 যদি নিচে আসে দেন ইউ আর ওকে, কোনো সমস্যা নেই। যদি 100 থেকে 120 তে আসে দেন আপনার প্রি ডায়াবেটিক কন্ডিশন হয়ে গেছে, মানে যে কোনো সময় তার ডায়াবেটিস ফর্ম করতে পারে, তার অলরেডি সিমটম দেখতে শুরু হয়ে যাবে, ছোট ছোট সিমটমগুলো বলবো আমি, কি কি সিমটম দেখতে বোঝাচ্ছি কি বোঝাচ্ছে না? তো যদি আমি ফাস্টিং এ টেস্ট করাই এবং আমার 120 এর মধ্যে আছে, তাহলে কিন্তু আপনি এখনো ঠিক আছেন, এখনো অতটা ঘাবড়ানোর কথা নেই। আপনি যদি প্রপার টাইমে সবকিছু মেনটেন করেন তাহলে আপনার ঠিক হয়ে যাবে। যদি 120 এর উপরে চলে যায়, মানে যখন এই যে মুহূর্তে আপনার 120 এর উপরে চলে গেল ফাস্টিং এর সুগার, মানে 12 ঘন্টা আপনি খাননি, তাতেও আপনার বডি ব্লাডের মধ্যে সুগার লেভেল 120 এর উপরে রয়েছে, 120 মিলিগ্রামের উপরে রয়েছে, দ্যাট মিন্স আপনার ডায়াবেটিস হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য হেলথ, ওয়েলকাম টু হেলথ। স্পেসিফিক অর্ডার ঠিক হবে না, যাই হোক। এর সাথে সাথেও আমরা অনেকগুলো টেস্ট করতে পারি, যেমন র্যান্ডমে আপনি করতে পারেন আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার। খাবার ঠিক 2 ঘন্টা পরে টেস্ট করা যায়, সেটা হচ্ছে টিবিবিএস বলা হয়। র্যান্ডম চলতে ফিরতে, মানে আমি নর্মাল কিছুক্ষণ আগে খেয়েছিলাম, এখন আমার খিদে নেই, কিছুক্ষণ পরে আমি গিয়ে টেস্ট করে নিলাম। নর্মাল চলতে ফিরতে যদি আমার সুগার লেভেল 200 উপরে চলে আসে, তখন আমি কিন্তু সুগার। আর একটা হয় HbA1c, এটা লাস্ট 3 মান্থসের সুগারের এভারেজ আপনার বডিতে কত রয়েছে সেটা ইন্ডিকেট করে। যদি আমাকে এত HbA1c দিতে যাবেন না কাউকে টেস্ট করাতে, আমি যদি কাউকে মেডিসিন দেওয়ার আগে চেক করতে যাই, একটাই টেস্ট করাতে বলবেন, সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। 12 ঘন্টা খালি পেটে থেকে বলবেন যে কত নেয়, 100 কোটি টাকার মতো নেবে, 100 টাকা, 90-100 টাকা তো আজকাল হয়ে যায়, আর ল্যাবরেটরি হয়ে গেছে, 100 টাকা নেয়, যে কেউ অ্যাফোর্ড করতে পারে। স্যার ফোনটা কাইন্ডলি স্যার বলছি এফবিএস আরবিএস পিপিএস মোটামুটি কি রেঞ্জ একই না, এগুলো আপনি করতে বলবেন না, কারণ এগুলো এই HbA1c আপনি বুঝতে পারবেন, এইগুলো সবই ডাক্তারকে দেখাতে হবে। 3 মাসের সুগার এভারেজ কত ছিল এগুলো আমার অতটা বুঝতে পারবো না। তো আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র আপনি র্যান্ডমও কিন্তু করতে বলবেন না, আমি বারণ করে দিচ্ছি, এটা করার কোনো মানে নেই। ওটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট হয়, কারণ যে সে কতক্ষণ আগে খেয়েছিল তার উপর ম্যাটার করে। কেউ হয়তো 2 ঘন্টা আগে খেয়েছিল, তার হয়তো বেশি আসতে পারে, খাবারের কোয়ালিটির উপর সেটা হ্যাঁ, কি ধরনের খাবার সেটার উপর ডিপেন্ড করে। তো বেস্ট হলো আপনি এফবিএস করাতে বলবেন, ফাস্টিং ব্লাড সুগার, তাতে যদি এই রেঞ্জটা আসে আপনি তাকে মেডিসিন সাজেস্ট করবেন। এবার কি কি সিমটম আসলে আমরা দেখব, কারণ সিমটম হলো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে জানতে হবে। যদি সিমটম যদি আমরা না জানি তাহলে কিন্তু অনেক জিনিসই আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই যে সিমটমটা কেন আমাদের জেনে রাখা উচিত, কারণ আজকাল 2016 অনুযায়ী 2016 অনুযায়ী ভারতে মোটামুটি 7 crore মতো আপনার ডায়াবেটিক পেশেন্ট ছিল, আর 8 crore মতো আপনার প্রি ডায়াবেটিক পেশেন্ট ছিল, যাদের রেঞ্জ ছিল সুগারের 100 থেকে 120 মতো। কিন্তু মজার ব্যাপার এটা হয়েছিল যে দেখা গেছিল যে তাদের ম্যাক্সিমাম মানে 50% লোক এমন ছিল যারা জানতোই না তাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন আছে। বুঝা গেল? আরেকবার বলবো, 8 করার মতো।
হ্যাঁ 8 crore মধ্যে 50% জানতো না। 8 করোড়ের মধ্যে 50% মানে 4 কোটি লোক তো জানতোই না যে তাদের ডায়াবেটিসের একটা কন্ডিশন বডিতে ফর্ম হয়েছে। এটা আমি সব থেকে বেশি কথা। যদি আমি জানতেই না পারি বডিতে প্রবলেম এসছে, আমি কোথাও ঠিক করার উপর ভাববো? ভাববো কি? যদি জানতে পারি প্রবলেম হচ্ছে তবে তো ঠিক করার কথা ভাববো। তাই জানা উচিত সিম্পটমস, কি সিম্পটমস দেখতে পারি, সিম্পটমস গুলোকে মাথায় রাখবেন। প্রথমে যে সিম্পটম আসতে পারে সেটা হচ্ছে ঘন ঘন বাথরুম হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কেন হবে ঘন ঘন বাথরুম? কারণ আমার ব্লাডের মধ্যে যখনই বেশি সুগার জমবে তখন কিডনি সেটাকে তাড়াতাড়ি ফিল্টার করতে শুরু করবে। তাই যখন কিডনি তাড়াতাড়ি ফিল্টার করতে শুরু করবে সেটাকে বার করার জন্য বডি থেকে, তাই অনেক সময় শুনে থাকবেন হয়তো যে যারা ডায়াবেটিক তারা যখন বাথরুম করে অনেক সময় সেখানে পিঁপড়ে লেগে যায়। শুনেছেন কখনো? কারণ তাদের ইউরিন দিয়েও কিন্তু সুগার বেরোয়। তার মানে কিডনি সেখানে বেশি কাজ করছে, কারণ বডিতে সুগার লেভেল অত্যধিক বেড়ে গেছে। তখন কিডনি পাওয়ার হয়ে গেছে, তাকে কাজ বেশি করতে হচ্ছে। যখন সে বাথরুম বেশি হবে তখন জলটা বেশি প্রয়োজন, তাই আপনার জল প্রশ্ন বেশি করে। এবং যখন এত কাজ ভেতরে চলছে তখন আপনার খিদে খুব ঘন ঘন করে। বুঝতে পারছেন? তাহলে সিম্পটম কি দেখতে পাবেন? প্রথম, ঘন ঘন বাথরুম হওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে, জল পেশা বেশি পাবে, খিদে ঘন ঘন বেশি পাবে। এই তিনটে খুব কমনলি সিম্পটম দেখতে পাওয়া যায়। এর পরে সিম্পটম গুলো হচ্ছে একটু পরে দেখতে পাওয়া যায়, যখন একটু চেপে বসে যায় রোগটা, কনসেন্ট্রেশনের অভাব, কাজে মন লাগছে না, বডিতে একটা ল্যাথার্জিক ভাব, কাজ করতে যেতে ইচ্ছা করে না, ঘুমোতে ইচ্ছা করে, বসে থাকতে ইচ্ছা করে, এইগুলো যদি দেখা যায় এগুলো কিন্তু ডায়াবেটিস সিম্পটম হতে পারে। তারপরে দেখবেন কোথাও কিছু কেটে গেছে, ছড়ে গেছে, সেগুলো ঠিক হচ্ছে না খুব তাড়াতাড়ি। নর্মাল সময় 3-4 দিনে ঠিক হয়ে যায়, 4 দিনে ঠিক হয়ে যায়, 5 দিনে ঠিক হয়ে যায়, 1 মাস হয়ে গেলে ঠিক হচ্ছে, 15 দিন 20 দিন হয়ে ঠিক হচ্ছে। স্লো হিলিং উন্ড, মানে কোনো ঘা যদি আমাদের শরীরে ঠিক হতে প্রচুর সময় নিয়ে নেয় সেটা কিন্তু একটা সিম্পটম, এবং এটা হচ্ছে একদম অন্তিম সিম্পটম যেটা আপনাকে ঠিক আছে, বুঝা গেল? তাহলে যদি ডায়াবেটিস আমার বডিতে ডেভেলপ হয়ে যায় এবং আমি যদি এটাকে কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু প্রচুর সমস্যা চলে আসবে। তাই কিছু কিছু মেজার্স গুলোকে নিতে বলা হয়। আচ্ছা, অনেকে মনে করে, মিথ আছে মানুষের মধ্যে, মানুষের মধ্যে ভ্রম আছে যে ডায়াবেটিস ম্যানেজ করতে প্রচুর খাবার খেতে হয়, ভালো ভালো প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়। এটা কি সত্যি? না। আপনার ডেলি বেসিসে যে খাবারটা আপনি খান সেটা যদি একটু মেপে ঝুঁকে খান, দেখে দেখে খান, তাহলে কিন্তু ডায়াবেটিস ম্যানেজ করা যায়। তো প্রথমে ডাক্তার কি বলে যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে ভালো করে গোগ্রাসে খেয়ে দিন, ভালো করে চিবিয়ে, যতটা পারবেন চিবিয়ে সেটাকে খান। ঠিক আছে? এটা হলো প্রথম একটা কাজ করতে পারা। দ্বিতীয় হলো, যদি ডায়াবেটিস ফর্ম করে যায় তাহলে যেগুলো এক্সেসিভ ভাবে আমাদের কার্বোহাইড্রেট দেয়, যেমন ভাত, রুটি, ব্রেড, আলু, এগুলোকে কম খেতে। বেশি কি খেতে? সবজি এবং ফল, যেগুলো আমাকে ভিটামিন মিনারেল দেয়। বোঝা যাচ্ছে? তো পেটটাকে ভর্তি করার জন্য সেই সময় আমি কি করতে পারি? ফল এবং সবজি এই দুটোর আমি ইনটেক বাড়িয়ে রাখি। যে পরিমাণটা আমি ভাতটা কমালাম সেই পরিমাণটা আমি কি খাবো? সবজি খাবো। ঠিক আছে? সবজি আর ফল খাবো, এটা কিন্তু প্রচুর ভাবে হেল্প করবে। ঠিক আছে? এবং তার সাথে সাথে কি করা উচিত যে আমার সল্ট ইনটেক, মানে চিনি এবং নুন, এই দুটোকে কিন্তু কম করতে হবে খাওয়া। অনেকে আমরা দেখি এরকম ভোজ বাড়িতে খেতে যাওয়ার সময় প্রথমেই তো নুন দিয়ে দেয়, তো টেস্ট করার আগে ভালো ভালো করে ঢুকতে হবে। দেখেনি কিন্তু কিছু নুন কম হয়েছে, কিছু বেশি হচ্ছে, প্রথমে কি করে নুনটা ছড়িয়ে দেয়, তারপরে খেতে শুরু করে। দেখেছেন কাউকে? হ্যাঁ, দেখেছেন কাউকে? মানে তাতে তরকারিতে নুন বেশি হলেও তা বেশি লাগে, হয়তো সেদিকে নুন বেশি হবে তাও খেয়ে নেবে। হ্যাঁ, এগুলো কি করবে? তার আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়াবে। আর ব্লাড প্রেশার বাড়া মানে তো একটা ছোট্ট গল্প বলি। এই নুনের যখন কথাটা এলো তখন কত কত জিনিসগুলো ম্যাটার করে। এবার একটা কোম্পানিতে সিইও মানে টপ মোস্ট একটা পজিশন একটা কোম্পানি। তো সিইও কে পোস্টিং দেওয়া হবে বা তাকে রিক্রুট করা হবে, তার ইন্টারভিউ চলছে। তার খুব দারুণ ক্যান্ডিডেট এসছে, মানে
তার প্রচুর এক্সপার্টিজ, অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করার লোক এক্সপিরিয়েন্স আছে। তো যে সেই কোম্পানির যে ওনার, যে ডাইরেক্টর, সে কি করেছে, ইন্টারভিউ নিয়ে তাকে লাঞ্চে ইনভাইট করেছে। তো চলো তারা একসাথে লাঞ্চ করা। তো লাঞ্চের স্টার্টারে প্রথমে ম্যাক্সিমাম আমরা কি খাই, স্যুপ টুপ খাই, তারপরে অ্যাপেটাইজার আসে, তারপরে তো ম্যাক্সিমাম স্যুপ আসে মনে করি। তো স্যুপটা প্রথমেই এসছে, তো জাস্ট বসেছে সামনাসামনি। যে ইন্টারভিউয়ার ছিল সিইও পোস্টের জন্য, প্রথমে কি করেছে যে সল্টের যে ডাব্বাটা ছিল ওটাকে তুলেছে এবং দুবার ছাঁকিয়ে নুন নিয়ে নিয়েছে। তারপরে সেটাকে স্যুপটাকে সে নেড়ে তারপর খেতে শুরু করেছে। ঠিক আছে, তারপরে কথাবার্তা হলো, ওয়েল কনভারসেশন হলো ওদের মধ্যে। তারপরে দেখলো তাকে হায়ার করা হলো না। তখন সে এইচআর যে হেড ছিল সে বলছিল খুব ভালো ক্যান্ডিডেট ছিল, একে আপনি কেন হায়ার করলেন না? বলছে একটা জিনিস দেখে, যে ও স্যুপটা টেস্ট না করে তারপরে নুন দিয়ে দেবে, তার মানে আমার কোম্পানির সাথে ওটাই করবে। কোনো জিনিস প্রথমে চেক করার আগে ও ডিসিশন নেবে, তাই ওকে আমি রিজেক্ট করে দিচ্ছি। তো এটা একটা মোটিভেশনাল স্টোরি ছিল, বাট যেহেতু নুনের কথা আসলে আমার মাথায় চলে এলো, তো মানে নুন ইনটেকটা কিন্তু করাটা, আপনি যদি কোনো ভালো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু রিজেক্ট হতে পারে এই অভ্যাসটা চলে। ঠিক আছে, বোঝা গেল? এর সাথে আর কি করতে পারি আমরা, কি কি দিতে পারি? এক্সকিউজ মি, আমরা কি কি নেব এর সাথে? সুগারের আমার দেবো না, বুঝবো না এখন। ডায়াবেটিস টাইপ 1, এটাতে আমি প্রথমে নেব সুগার অ্যাবে রস। সুগার অ্যাবে রস কেন নেব আমি? কারণ আমার যে প্যানক্রিয়াস রয়েছে না, আমার যে প্যানক্রিয়াস রয়েছে তার পছন্দ তেতো জিনিস। তার পছন্দ তেতো জিনিস, উচ্ছে, জাম, নিম পাতা, অ্যালোভেরা, এই ধরনের যে তিতকুড়ি জিনিসগুলো সেগুলো তার পছন্দ। আর আমাদের কি পছন্দ? রোল, পিৎজা, বার্গার, मटन, फ्रेंच फ्राइज, मटन करी, पनीर मटर मसाला, कढ़ाई हंडी, बिरयानी, दम बिरयानी, आलू बिरयानी, मटन बिरयानी, पिज्जा बिरयानी। ওদের তো কোনো জল চলে না। স্যার কি বললেন স্যার, কি দাও পেয়েছো? এটা সুইগি করে দিন স্যার, চলে আসুন আমার কাছে। এগুলো আমাদের পছন্দ। প্যানক্রিয়াসের পছন্দ হচ্ছে পুরোটা तेतो, যত বেশি তেতো আমি দিতে পারবো না, আমার প্যানক্রিয়াস তত বেশি স্ট্রং। তাই সুগার এবং রসের মধ্যে সমস্ত তেতো জিনিস দেওয়া আছে, যেগুলো দুটো কাজ করে। এক, প্যানক্রিয়াসের হেলথটাকে বেটার করে, আর দ্বিতীয় আপনার সুগার লেভেলটাকে নরমালাইজ করে। আর অ্যালোভেরার মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা আপনি যদি একটা এক গ্লাস অ্যালোভেরা জুস জলে ডাইলুট করে নিয়ে নেন না, সঙ্গে সঙ্গে সুগার লেভেল দেখবেন আপনার কিছুটা হলেও কমে যাবে। আপনি জুসটা খাওয়ার আগে টেস্ট করুন 5 মিনিট আগে, অ্যালোভেরা জুসটা খাওয়ার পরে 5 মিনিট পরে টেস্ট করুন, দেখুন আপনার সুগার লেভেল নামবেই নামবে। তো অ্যালোভেরার মধ্যে এমন কিছু গুণ আছে না যেটা সুগার লেভেলটাকে ম্যানেজ করতে হেল্প করে, এবং সুগার লেভেল রাস এমন একটা প্রোডাক্ট যেটা ওভারঅল সুগারটাকে ম্যানেজ করা এবং প্যানক্রিয়াসের হেলথকে বেটার করতে হেল্প করে। এরপরে আমি ইউজ করব সুগার লেভেল ট্যাবলেট। অনেকে বলে স্যার সুগার লেভেল রস দিয়েছি ট্যাবলেট দিই না, দুটোই দেবো, কারণ দুটোর কাজটা আলাদা আলাদা। সুগার লেভেল ট্যাবলেট কি করবে, যে সিম্পটম গুলো থাকে সেগুলোকে ম্যানেজ করবে। কি কি সিম্পটম থাকে কেউ একটু বলুন আমাকে ফটাফট। ঘন ঘন বাথরুম পাবে, বেশি জল তেষ্টা পাবে, এখান থেকে বাথরুম পাবে, জল দিতে হবে, খেতে পারবে। ঘন ঘন খেলে Exactly. কাজে মন লাগবে না, এক্স্যাক্টলি খেতে গেলে এই সিম্পটম গুলোকে ম্যানেজ করতে হেল্প করে, প্লাস আমার যে সুগার লেভেলটা বাড়ছিল শরীরে সেটাকেও ম্যানেজ করে। তো এটাকে আমি দিনে দুবার করে খাবো, 30 ml করে 100 ml জলের সাথে মিশিয়ে। ঠিক আছে, এটা কোনো সেরকম বাধ্যতামূলক নেই যে দিনে এই সময় খেতে হবে। দিনে দুবার করে আমি সকালে একবার নিলাম, সন্ধ্যা একবার নিলাম, রাত চলে গেল। চাইলে আমি 3 বারও নিতে পারি, কোনো অসুবিধা নেই। সুগারের ট্যাবলেটটা যখনই আমরা ভারী খাবার খাচ্ছি, এখানে আছে সুগারের ট্যাবলেট আমাদের নেই। সুগারের ট্যাবলেট যখন আমরা কোনো ভারী খাবার খাচ্ছি, ভারী খাবার কখন খাই? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার।
আচ্ছা, সুগার আপের ট্যাবলেট যখন কোনো ভারী খাবার খাবো, মানে ব্রেকফাস্ট আমরা ভারী করি তো, তার ঠিক আধ ঘন্টা আগে একটা আমরা খেয়ে নেবো। লাঞ্চ করার ঠিক আধ ঘন্টা আগে একটা খেয়ে নেবো, ডিনার করার আধ ঘন্টা আগে একটা খেয়ে নেবো। এটারও কারণ আছে, কারণ এটা যখন আমি আধ ঘন্টা আগে যখন আমি খেয়ে নেবো, তখন এই আধ ঘন্টা আগে গিয়ে বডিকে সিমটম দিয়ে দেবে যে আধ ঘন্টা পর না খাবার আসছে, প্রিপেয়ার হয়েছে, তখন বডিটাকেও পুরোপুরিভাবে সেভাবে ঠিক করে নেবে। এবং যখনই আমি খাবারটা বডিতে দেবো, তখন ও পুরোপুরি নিজের কাজটা করতে শুরু করে দেবে এবং সুগারটাকে ম্যানেজ করতে হবে। তাই কারণ আছে, এটাও আধ ঘন্টা আগে খাওয়ার কারণ আছে। আর সুগার আগে রাস্তা দিনে 2 থেকে 3 বার নেওয়ারও কারণ আছে। বোঝা গেল? তাহলে দুটো কারণ নিতে হবে। তাই অনেক সময় অনেকে মানুষে বলে যে আমি এটা দিয়েছি ওটা দিইনি, এটা একবারই করবেন না, দুটোই আমাদের দিতে হবে। এর সাথে কি দেবেন? শ্রী তুলসী, স্টিভিয়া ফোস। স্টিভিয়া ফোস আমরা ম্যাক্সিমাম এর প্রভাব করি দামটা একটু বেশি কেন দেবো, কিন্তু অবশ্যই দেওয়া উচিত, কারণ চিনি খেতে বারণ করতে পারা হচ্ছে কেন, তাই তো? Excuse me. Yes. Good I see. Good day. আপনারা মানে ছড়িয়ে ছিটে গেছেন কেন? হ্যাঁ? আর কিছুক্ষণ 5 মিনিট, ঠিক আছে? একটু এদিকে বসে যান। তো ওভারঅল যদি আমরা এর সাথে স্টিভিয়া ফোস নিই, সেটা কি করবে? সুগার লেভেলটাকে ম্যানেজ করতে হেল্প করবে, কারণ চিনির অল্টারনেটিভ এটা। এবং শুধু চিনির অল্টারনেটিভ না, এটা আমাদের ইমিউনিটি বিল্ডিং করে, এ আমাদের যারা স্মোক করে বা ড্রিঙ্ক করে, স্মোকিং ড্রিঙ্ক থেকে সারাটা কিন্তু হেল্প করে, ঠিক আছে? এটা অনেক মাল্টিপারপাস ইউজ হয়। কিন্তু যদি কাউকে স্মোকিং কুইট করতে হয়, তার উইল পাওয়ার হয়তো তার স্ট্রং করতে হবে, তাকে আমি শ্রী তুলসী এবং স্টিভিয়া ফোস দিতে পারি। চলে এসছে নাকি? গেট লাগাই না। আচ্ছা 10 মিনিট স্যার, 10 মিনিট নরমাল টাইম। সুগার লেভেল নরমাল টাইম, সকাল একবার সন্ধ্যা একবার, কোনো আপনার আগে কিছু ছিল কি আপনি আপনারা খেতে পারেন, পরে খেতে পারেন। আমি কি বললাম নরমাল টাইম মানে কি? যে কোনো টাইম। আর যেটা খালি পেটে খেতে হবে সেটা মেনশন করেই দিলাম। নরমাল জল, ঠিক আছে? আপনি চাইলে ডাইলুট না করেও খেতে পারেন, কেতন সহ্য করতে পারলে নরমাল ডাইলুট না করে খেতে পারেন, ঠিক আছে? এর সাথে আমি আর কি ইউজ করতে পারি? হিমালয়ান বেরি, অ্যালোভেরা জুস তো অবশ্যই দেবেন, হিমালয়ান বেরি জুস অবশ্যই দেবেন, আর তার সাথে সাথে হুইট গোল, ট্রু হেলথ ক্যাপসুল বা স্পিরুলিনা বা সুপার হেলথ বা হলো আপনার কি বলে আমাদের এসএন মরিঙ্গা, এগুলো অর্ডারে থাকে, যে কোনো একটা আপনি দিন। এসএন মরিঙ্গা হোক বা স্পিরুলিনা হোক বা ট্রু হেলথ হোক বা সুপার হেলথ হোক, এই চারটার মধ্যে যে কোনো একটা দিন। আর যদি টাইপ 2 হয় সেক্ষেত্রে এইটুকু তো দেবেনই, সুগার ভ্যারাসান ট্যাবলেট। এক্সকিউজ মি, যদি টাইপ 2 হয় তাহলে আমি এগুলো তো দেবই, তার সাথে সাথে আমি প্রোটিন প্রোডাক্ট দেবো তাকে, আর ইমিউনিটি বিল্ডিং এর জন্য তাকে আমি ইমিউন 20x দিতে পারি। তার সাথে আবার চাবান গোল্ড আমি 2 জায়গায় দিয়ে দেবো, চাবান গোল্ড, ঠিক আছে? যে সুগার ফ্রি চাবান গোল্ডটা আছে না, সেটা আমি 2 জায়গায় দিতে পারি, এটা মাথায় রাখবেন। ওকে, চাবান গোল্ড, ওকে? যাদের সুগার আছে তারা কি বডি বিল্ডারটা খেতে পারবে না, নরমাল ফ্যামিলি ফ্যাক্টর, ঠিক আছে? টাইপ 2 তে দেবেন কিন্তু সেক্ষেত্রে প্রোটিন প্রোডাক্ট মাথায় রাখবেন, টাইপ 2 এর ক্ষেত্রে দেবেন, টাইপ 1 এ প্রোটিন প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন নেই, ওকে? এর সাথে সাথে তারপরে হার্টের সমস্যার জন্য আমরা জানি হার্ট স্ট্রং আমরা নিতে পারি, মুক্তা নিতে পারি, ওভারঅল তার সাথে আরেকটা যেটা বেস্ট প্রোডাক্ট আমার লাগে সেটা হচ্ছে আর্জনারিস্ট, খুবই রিজনেবল। এবং যে কোনো মানুষ যারাই মোটামুটি 40 এজটা ক্রস করে গেছে, তাদেরকে তো অবশ্যই এটাকে দিনে অন্তত একবার হলেও নেওয়া উচিত, হালকা গরম জলে 20 ml করেও নিন, কিন্তু নিন, কারণ বলা হয় যে 40 এর পরে হার্টের সমস্যা
বাড়তে শুরু করে দেয়। অনেক সময় আমরা ভাবি যে বয়স তো হয়নি, এখন থেকে এত প্রবাস করার কি আছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার যে আর্টারিজ রয়েছে তার মধ্যে ফ্যাট ডিপোজিট হওয়া কত বছর বয়স থেকে শুরু হয়ে যায়? এনি আইডিয়া? আমাদের যে শিরাউপশিরাগুলো রয়েছে তার মধ্যে ফ্যাটের ডিপোজিট হয়ে যায়, মানে ব্লকিং শুরু হওয়া কত বছর বয়স থেকে শুরু হয় একটা মানুষ? এনি আইডিয়া? কত? 20 বছর? কি মনে হয়? অনেক ব্যতিক্রম বেরিয়ে যাচ্ছে। 12 বছরেও তো শূন্যটা কেটে দিল, 12 বছরেও হয়ে যাচ্ছে। শূন্যটা কেটে দিলে কি হবে? 2 বছর থেকে 2 বছর বয়স যখন আমাদের থাকে, যখন আমরা ঠিক করে চলতে পারি না, কথা বলতে পারি না, বিবেক বিবেচনা তখন আসে না মানুষের, তখন থেকে আমাদের ব্লকিং শুরু হয়ে যায়। তাহলে ভাবুন এবার যে সেটা ফর্মেশন নিতে কত বছর সময় লাগে? 40 বছর 35 বছর সময় লেগে যায় সেটা পুরোপুরি ব্লক হতে। ঠিক আছে? যদি কারোর হার্টের সমস্যা আসে অবশ্যই সে কিছুগুলো টেস্ট করতে পারে, যেমন ইসিজি আপনি বুঝতে পারবেন না,